অপরাধী সবসময় এটা ভেবে নেয় যদি আমি প্রমাণ মুছে ফেলতে পারি তাহলে পুলিশ কিছুই করতে পারবে না, যদি কোনো সাক্ষী না থাকে তাহলে অপরাধ কখনোই প্রমাণ হবে না। কিন্তু সিনেমায় যেটা সহজ মনে হয়, বাস্তব জীবনে বিষয়টা মোটেও তেমন নয়। এমন এক খুনির যে বইয়ের পাতায় ছিল নায়ক, কিন্তু বাস্তব জীবনে পরিণত হয়েছিল ভয়ঙ্কর ভিলেনে। সে পিএইচডি করছিল, ছিল গোল্ড মেডালিস্ট, পড়াশোনায় এতটাই মেধাবী ছিল যে প্রায় সব অধ্যাপকই তাকে উদাহরণ হিসেবে তুলে ধরতেন। কিন্তু যখন সে খুন করল, তখন যে বুদ্ধি সে পড়াশোনায় লাগিয়েছিল সেই একই বুদ্ধি সে ব্যবহার করেছিল পুলিশকে বিভ্রান্ত করার জন্য। এই কেসের আরেকটা ভয়ঙ্কর দিকও ছিল, যে মেয়েটিকে খুন করা হয়েছিল তার পরিবার তখন পর্যন্ত এফআইআর পর্যন্ত দায়ের করেনি, কারণ তাদের মনে হয়েছিল হয়তো মেয়েটা কোথাও পালিয়ে গেছে আর সমাজে বদনাম হবে, লোকজন কি বলবে এই ভেবেই তারা চুপ করেছিল। কিন্তু 1 বছর পরে যখন সত্য সামনে আসে, তখন বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। আসল প্রশ্নটা এখানেই, যদি মেয়েটির পরিবার সময় মতো প্রতিবাদ করত, যদি তারা তখনই আওয়াজ তুলত, তাহলে কি আজ সে বেঁচে থাকত? এই কেসটাকে শুধু একটা মার্ডার স্টোরি হিসেবে দেখবেন না, এটা একটা আয়না, যেখানে দেখা যায় কিভাবে একজন শিক্ষিত মানুষ নিজের ভুল সিদ্ধান্তে সব কিছু ধ্বংস করে দেয়। এই ঘটনা শুরু হয় 30 মে 2015 থেকে। আসলে 3 জুন 2015 তারিখে কর্ণাটকের হুবলি এলাকার একটি নির্জন জায়গা থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়। চারপাশে শুধু বিস্তীর্ণ মাঠ, দূর দূরান্ত পর্যন্ত নিস্তব্ধতা। কয়েকজন কৃষক সেই পথ দিয়ে যাচ্ছিলেন। মাঠের মাঝখান দিয়ে কিছু কাঁচা রাস্তা ছিল, যেগুলো খুব একটা ব্যবহার করা হতো না। তার ওপর সাম্প্রতিক সময়ে বৃষ্টি হওয়ায় সেই সরু পথগুলোতে যাতায়াত আরও কমে গিয়েছিল। ঠিক সেই সময় এক কৃষক ওই পথ দিয়ে যেতে যেতে হঠাৎ মাটিতে পড়া একটি জিনিসের দিকে নজর দেয়। সে দেখে যে সেখানে পড়ে আছে একটি লাশ, যা ভয়ঙ্করভাবে পচে গেছে। দেহের অর্ধেক মাটির নিচে চাপা ছিল আর অর্ধেক বাইরে বেরিয়েছিল। দৃশ্যটা এতটাই বিভীষিকাময় ছিল যে তার মাথা ঘুরে যায়। কোনো সময় নষ্ট না করে সে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যে দৃশ্য দেখে তা সত্যিই হতবাক করার মতো। লাশের অবস্থা এতটাই খারাপ ছিল যে পরিচয় শনাক্ত করা তো দূরের কথা, প্রথম দেখায় বোঝাই যাচ্ছিল না এটা আদৌ কোনো মানুষের দেহ নাকি শুধু হাড়গোড়ের একটা কাঠামো। কাপড় সম্পূর্ণ পচে নষ্ট হয়ে গিয়েছিল, শরীর পুরোপুরি গলে গেছে, অবশিষ্ট ছিল কেবল একটি কঙ্কাল। ধারণা করা হচ্ছিল পথকুকুরেরা লাশটি নির্মমভাবে কামড়ে খেয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কঙ্কালটির গলায় এখনও ঝুলছিল একটি সোনার চেন। সেই চেনের সঙ্গে লাগানো লকেটে খোদাই করা ছিল মাত্র 2টি অক্ষর, AA। পুলিশ লাশটি নিজেদের হেফাজতে নেয় এবং মর্গে পাঠানো হয়। তদন্ত শুরু হয়ে যায়। কিন্তু এটা ছিল এমন এক মামলা যেখানে শুরু থেকেই অন্ধকার বেশি ছিল আর আশা ছিল কম। সময় গড়াচ্ছিল, কিন্তু পুলিশ কোনো শক্ত ক্লু খুঁজে পাচ্ছিল না। আশেপাশের যত পুলিশ স্টেশন ছিল, সব জায়গায় এই অজ্ঞাত লাশের খবর পাঠানো হয়, যাতে দেখা যায় কোথাও এমন কোনো নিখোঁজ ডায়েরি আছে কিনা যা এই ঘটনার সঙ্গে মিলে যায়। প্রতিটি রেকর্ড খতিয়ে দেখা হয়, সব নিখোঁজ মামলার ফাইল উল্টে পাল্টে দেখা হয়, কিন্তু কোনো কিছুর সঙ্গেই মিল পাওয়া গেল না। পুলিশের দুশ্চিন্তা বাড়তে লাগল। না মৃতের পরিচয় জানা যাচ্ছে, না কেউ তার নিখোঁজ হওয়ার অভিযোগ জানিয়েছে। এই মামলা ছিল পুরোপুরি অন্ধকারে ঢাকা, না পরিচয়, না মৃত্যুর কারণ, না কোনো সাক্ষী। কিন্তু ঠিক তখনই যখন পোস্টমর্টেম রিপোর্ট সামনে আসে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে। রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছিল এটি একটি নারীর মৃতদেহ, যার বয়স আনুমানিক 20 থেকে 25 বছরের মধ্যে। অর্থাৎ পুলিশ অন্তত এইটুকু নিশ্চিত হতে পেরেছিল যে লাশটি একজন তরুণীর। কিন্তু এরপর আবার সেই নীরবতা, না কোনো পরিচয়, না কোনো নাম, না কোনো ঠিকানা। পুলিশ সব দিক থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু প্রতিটা পথই শেষ পর্যন্ত ব্যর্থ হচ্ছিল। 3 জুন লাশটি পাওয়া গিয়েছিল। তারপর জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 4টে মাস কেটে যায়। এরপর আসে অক্টোবর, আর 24 অক্টোবর এক ব্যক্তি পুলিশ স্টেশনে এসে হাজির হন। তার নাম গিরিধর। তিনি পুলিশকে জানান তার মেয়ে 29 অক্টোবর 2014 তারিখ থেকে নিখোঁজ। এখন একটু থামুন। মেয়েটি 2014 সাল থেকে নিখোঁজ, আর নিখোঁজের রিপোর্ট করতে গিরিধর এসেছেন 2015 সালে, প্রায় 2 বছর পরে। পুলিশ যখন তাকে প্রশ্ন করে এত দীর্ঘ সময় ধরে কেন তিনি কোনো অভিযোগ করেননি, তখন তিনি যে কারণটি জানান
তা আজও সমাজে বেঁচে থাকা এক ভয়ঙ্কর মানসিকতার প্রতিচ্ছবি। গিরিধর বলেন, আমরা আমাদের মেয়েকে সর্বত্র খুঁজেছি, কিন্তু যখন তাকে পাওয়া গেল না, তখন মনে হলো পুলিশে গেলে বিষয়টা পুরো আত্মীয় স্বজনের মধ্যে ছড়িয়ে পড়বে, পাড়াপড়শিরা জানতে পারবে। আর যেহেতু সে ছিল একজন তরুণী, তাই আমাদের বদনামের ভয় ধরিয়ে বসে। মনে হলো আমাদের ইজ্জত নষ্ট হয়ে যাবে। এই ভেবেই আমরা চুপ করে থাকি, নিজেরাই খোঁজার চেষ্টা করি। পরে ভাবলাম হয়তো সে নিজের ইচ্ছেতেই কোথাও চলে গেছে, কিন্তু এত মাস পেরিয়ে যাওয়ার পর আমাদের মনে হতে লাগলো নিশ্চয়ই কিছু একটা গোলমাল আছে, তাই আজ রিপোর্ট করতে এসেছি। এখন একটু ভেবে দেখুন, ইজ্জতের নামে বদনামের ভয় কি সত্যিই একটি মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনাতেও চুপ থাকার কারণ হতে পারে? সমাজের কটূক্তি, পাড়াপড়শির কথা আর পরিবারের মিথ্যা সম্মান কি একটি নিরপরাধ জীবনের চেয়েও বেশি মূল্যবান? যদি এই ভদ্রলোক ঠিক সেই সময়ই পুলিশকে খবর দিতেন, যদি সম্মানের চেয়েও মেয়ের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিতেন, তাহলে হয়তো আজ এই গল্পটা একেবারেই অন্যরকম হতে পারত। এই মানসিকতা সম্পর্কে আপনার কি মত? সম্মানের নামে চুপ করে থাকা কি সত্যি যুক্তিযুক্ত ছিল? যাই হোক, যখন ডিএনএ টেস্ট করা হলো, তখন সব সন্দেহের অবসান ঘটে গেল। 4 মাস আগে যে লাশটি মাঠ থেকে উদ্ধার হয়েছিল, সেটি আর কারও নয়, ওটা ছিল গিরিধারজির মেয়ে অর্পিতার দেহ। অর্পিতা ছিল এগ্রিকালচার বিভাগের ছাত্রী, পড়াশোনায় মোটামুটি ভালো ছিল এবং হুবলি শহরেরই একটি কলেজ থেকে গ্র্যাজুয়েশন করছিল। এবার পুলিশের কাছে এটা পরিষ্কার হয়ে গেল লাশটি অর্পিতার, কিন্তু সঙ্গে সঙ্গে উঠে এলো পরের প্রশ্ন, অর্পিতার মৃত্যু কিভাবে হলো আর কেনই বা হলো? এখানেই সামনে আসে আরেকটি বড় সমস্যা, অর্পিতার মোবাইল ফোনটি পাওয়া যায়নি। যে ফোন আজকের দিনে একজন মানুষের পুরো জীবনের হিসাব নিকাশ বহন করে, সেই ফোনটাই নিখোঁজ ছিল। এরপর পুলিশ অর্পিতার পরিবারের কাছ থেকে তার মোবাইল নম্বর নেয় এবং কল ডিটেল রেকর্ড বের করে। একে একে প্রতিটি নম্বর খতিয়ে দেখা হয়, প্রতিটি কল খুঁটিয়ে বিশ্লেষণ করা হয়, সন্দেহজনক নম্বরগুলো আলাদা করে শর্ট লিস্ট করা হয়। পুলিশ অর্পিতার কলেজের সব বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে, আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়াপড়শি, যার সঙ্গেই অর্পিতার সামান্য হলেও যোগাযোগ ছিল, সবার সাথেই কথা বলা হয়। ধাপে ধাপে অর্পিতার প্রত্যেক বন্ধুর জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশ যে তালিকাটি তৈরি করেছিল, তা শুধু কল ডিটেল রেকর্ডের উপর ভিত্তি করে ছিল না, তাতে কলেজ জীবনের পুরনো সম্পর্ক আর বন্ধুত্বগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল। ঠিক সেই তালিকাতেই সামনে আসে একটি নাম, অরুণ। অরুণ ছিল অর্পিতার পুরনো বন্ধু, একটি নাম যা শুধু কল ডিটেলসে নয়, বরং অন্য বন্ধুদের কথাতেও বারবার উঠে আসছিল। কিন্তু সেই সময় অরুণ হুবলিতে নয়, ছিল বেঙ্গালুরুতে। সেখানে সে একটি নামী ও সম্মানজনক প্রতিষ্ঠানে পিএইচডি করছিল। একসময় অর্পিতা আর অরুণ একসাথেই এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। তারা ছিল সহপাঠী আর ভালো বন্ধু, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে যায়। অরুণ পড়াশোনায় এগিয়ে যায়, অন্যদিকে অর্পিতা সম্ভবত কোনো একটি ক্লাসে ফেল করে সেখানেই আটকে পড়ে। ধীরে ধীরে তাদের কলেজ আলাদা হয়ে যায়, শহর আলাদা হয়, আর জীবনের গতিও বদলে যায়। আগের মতো ঘনিষ্ঠতা আর ছিল না, তবুও হ্যাঁ, ফোনে কথা বলা পুরোপুরি বন্ধ হয়নি, মাঝে মাঝে কথা হতো। আর হয়তো সেই কথোপকথনগুলোর মধ্যেই লুকিয়েছিল এমন এক সত্য, যা অরুণ এতদিন ধরে সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। কারণ পুলিশ যখন অরুণের কল রেকর্ড আরও গভীরভাবে খতিয়ে দেখে এবং অন্য বন্ধুদের কাছ থেকে পাওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে দেখে, তখন ধীরে ধীরে অরুণের আসল চেহারা সামনে আসতে শুরু করে। পুলিশ অরুণকে জিজ্ঞাসাবাদ করে, একবার নয়, মোট 4 বার। প্রতিবারই তাকে একই প্রশ্ন করা হয়, আর প্রতিবারই তার উত্তর ছিল প্রায় একই। অরুণ বারবার বলছিল, হ্যাঁ, আমি আর অর্পিতা ভালো বন্ধু ছিলাম, আমরা একই কলেজে পড়তাম। পরে আমার পড়াশোনা এগিয়ে যায়, আমি বেঙ্গালুরু চলে আসি, ও হুবলিতেই থেকে যায়। কিন্তু আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না, কোনো প্রেম ভালোবাসার ব্যাপার নয়, শুধু বন্ধুত্ব ছিল, শুধু বন্ধুত্ব। পুলিশ যখন তাকে জিজ্ঞেস করে, 30 মেয়ের আশেপাশে তুমি কোথায় ছিলে, অরুণ জানায় সে তখন বেঙ্গালুরুতেই ছিল, নিজের ভাড়া করা ঘরে থাকত, পড়াশোনা করত আর দিনে কলেজে যেত। পুলিশ বিষয়টা ক্রস ভেরিফাই করে।
কলেজ থেকে তার উপস্থিতির রেকর্ড চেক করা হয়, মোবাইল লোকেশন ট্র্যাক করা হয়, আর যে তথ্যগুলো সামনে আসে সেগুলো বিস্ময়কর না হলেও অরুণের পক্ষেই যাচ্ছিল। কারণ যে তারিখের কথা বলা হচ্ছিল সেই দিন সে সত্যি বেঙ্গালুরুর কলেজেই উপস্থিত ছিল। মোবাইলের লোকেশনও বারবার দেখাচ্ছিল বেঙ্গালুরুতেই। আর প্রতিটি জিজ্ঞাসাবাদে অরুণ একই গল্প নির্ভরভাবে বলে যাচ্ছিল। না কোনো তাড়াহুড়ো, না কোনো অস্বস্তি, না সামান্য দ্বিধাও। 4 দফা জিজ্ঞাসাবাদের পর পুলিশের মনে হতে শুরু করল হয়তো অরুণকে অকারণেই এই মামলায় টেনে আনা হচ্ছে। ধীরে ধীরে সে সন্দেহের তালিকা থেকে বেরিয়ে যেতে লাগল। কিন্তু অন্যদিকে অর্পিতার আসল খুনি তখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে। পুলিশ চরম চাপে ছিল। পুরো টিম যেন সব শক্তি ঢেলে দিয়েছিল, তবুও কোনো শক্ত প্রমাণ সামনে আসছিল না। এরপর সময় গড়াল। এই মামলার দায়িত্ব তুলে দেওয়া হলো এক নতুন অফিসারের হাতে। নতুন অফিসার দায়িত্ব নেওয়ার পর পুরো ফাইল নতুন করে খুঁটিয়ে দেখা শুরু করলেন। আর সবার আগে তার চোখ পড়ল কল ডিটেল রেকর্ডে। কারণ অনেক সময় পুরনো কোনো সূত্রই নতুন রহস্যের দরজা খুলে দেয়। যখন কল ডিটেল রেকর্ড আরও গভীরভাবে বিশ্লেষণ করা হলো, তখন এমন একটি তথ্য সামনে এলো যা অফিসারকে সত্যিই চমকে দিল। আর চমকানোটা স্বাভাবিকই ছিল। অর্পিতা নিখোঁজ হওয়ার ঠিক 2 দিন আগে পর্যন্ত অরুণের নম্বর থেকে তার ফোনে একটিও কল আসেনি, বরং উল্টো অর্পিতা নিজেই তাকে একের পর এক কল করেছিল, কিন্তু অরুণ একটিও কল রিসিভ করেনি। এখানেই শেষ নয়। অর্পিতা একাধিক মেসেজও পাঠিয়েছিল, কিন্তু অরুণ সেগুলোর একটারও উত্তর দেয়নি। অথচ কল ডিটেলের আগের ইতিহাস একেবারেই অন্য কথা বলছিল। তার আগে যখনই অর্পিতা অরুণকে কল করত, অরুণ সঙ্গে সঙ্গেই ফোন ধরত। দীর্ঘ কথা হতো, কখনো অরুণ ফোন করত, কখনো অর্পিতা। মেসেজ পাঠালেও উত্তর দিতে অরুণ কখনো দেরি করত না। কিন্তু নিখোঁজ হওয়ার ঠিক আগের এই 2 দিনে ছিল সম্পূর্ণ নীরবতা। না কল রিসিভ, না কল ব্যাক, না কোনো মেসেজের জবাব। এই পরিবর্তন মোটেও সামান্য ছিল না, কারণ পুরো কল ডিটেলই বলছিল এই 2 দিনে এমন কিছু ঘটেছিল যা এর আগে কখনো ঘটেনি। তাহলে প্রশ্ন একটাই, এই 2 দিনে এমন কি ঘটেছিল যা শেষ পর্যন্ত অর্পিতার জীবনটাই কেড়ে নিল? এখন পুলিশের সন্দেহ সত্যিই ঘনীভূত হতে শুরু করল। তবে এই সন্দেহ শুধু কল ডিটেলের কারণেই নয়, অরুণ যেভাবে প্রশ্নের উত্তর দিচ্ছিল সেই ভঙ্গিটাও পুলিশকে অস্বস্তিতে ফেলছিল। দেখুন, যখন কাউকে বারবার জিজ্ঞাসাবাদ করা হয় তখন মানুষ কখনো না কখনো গড়বড় করে বসে। কেউ কোনো তারিখ ভুল বলে ফেলে, কারোর দিন মনে থাকে না, বলে সেটা শনিবার ছিল, তারপর নিজেই বলে বসে না হয়তো রবিবার ছিল। কখনো সে ভুলে যায় সেদিন কার সঙ্গে দেখা হয়েছিল, কোথায় গিয়েছিল, কি খেয়েছিল, কি পড়েছিল। কিন্তু অরুণ 4 বারে 4 বার প্রতিটি প্রশ্নের উত্তর সে দিয়েছে হুবহু একইভাবে, একই ক্রমে, একই ডিটেলে, যেন কারো মুখস্থ করানো স্ক্রিপ্ট সে পড়ে শোনাচ্ছে। একটি শব্দও এলিকোদিক হয়নি, না এক শব্দ বেশি, না এক শব্দ কম। এতেই পুলিশের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেল, কারণ 4 বার একেবারে একই গল্প কেউ তখনই বলতে পারে হয় তার ফটোগ্রাফিক মেমোরি আছে, নয়তো সে আগে থেকেই গল্পটা বানিয়ে এনেছে। আর যখন গল্প বানানো হয় তখন কোথাও না কোথাও সত্য চাপা পড়ে থাকে। এরপর পুলিশ অরুণের 4টি স্টেটমেন্ট একে একে খুঁটিয়ে পড়ে। সবগুলোই লিখিত ছিল, প্রত্যেকটিতেই অরুণের স্বাক্ষর ছিল, আর সবচেয়ে বড় কথা, একটিতেও কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। এবার পুলিশের সন্দেহ আরও গাঢ় হয়ে উঠল। তাই অরুণের ওপর নীরবে নজরদারি শুরু করা হলো। যখন পুলিশ তার পটভূমি খতিয়ে দেখতে শুরু করল, তখন দেখা গেল তার বাবা একটি সরকারি কলেজের প্রিন্সিপাল, এক ভাই আর্মিতে কর্মরত, আর অরুণ নিজে পড়াশোনায় এতটাই মেধাবী যে সে গোল্ড মেডালিস্ট, বর্তমানে পিএইচডি করছে। তার একাডেমিক রেকর্ড ছিল একেবারেই নিখুঁত। সবাই মনে করত এই ছেলেটা শুধু পড়াশোনাতেই ডুবে থাকে। কিন্তু পুলিশকে ভাবিয়ে তুলেছিল সেই 2 দিনের কল আর মেসেজের শূন্যতা, যে সময় অর্পিতা নিখোঁজ হয়েছিল। এটা আর নিছক কাকতালীয় মনে হচ্ছিল না, বরং কোনো গভীর ইঙ্গিত বলেই মনে হচ্ছিল। এখন প্রশ্ন ছিল, আবার যদি অরুণকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে কি সে আবারও সেই মুখস্থ করা উত্তরগুলোই বলবে?
পুলিশকে কি আবারও বিভ্রান্ত করবে? এই ভাবনার মধ্যেই তদন্তকারী অফিসার তার সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব আসে। এবার কোনো নোটিশ না দিয়ে সরাসরি বেঙ্গালুরু যাওয়া হবে, যেখানে অরুণ থাকত। তার ঠিকানা তো আগেই নথিভুক্ত ছিল। এখন দরকার ছিল সেখানে গিয়ে তার ভাড়া করা ঘরটি তল্লাশি করার। আশা ছিল হয়তো সেখান থেকেই কোনো গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যাবে। সিদ্ধান্ত নেওয়া হলো পরবর্তী পদক্ষেপ এটাই হবে। হুবলি পুলিশের একটি দল এবার অরুণকে কোনো রকম আগাম খবর না দিয়েই সরাসরি বেঙ্গালুরু পৌঁছে যায়। সেখানে পৌঁছেই তারা সোজা গিয়ে অরুণের ভাড়া করা ঘরের দরজায় কড়া নাড়ে। দরজা খুলে অরুণ দেখে সামনেই দাঁড়িয়ে আছে সেই পুলিশ কর্মকর্তারাই, যাদের সঙ্গে সে আগেই 4 বার জেরা পর্বে বসেছে। দরজায় পুলিশকে দেখে সে একটু চমকে যায়, কারণ এইবার তাকে কোনো নোটিশ দেওয়া হয়নি। তবে পুলিশ হাসি মুখেই বলে, বড় বা গুরুতর কোনো বিষয় নয়, বেঙ্গালুরুর দিকের কেস সংক্রান্ত কিছু কথা ছিল, তাই দেখা করতে চলে এসেছি। অরুণ আগের মতোই আত্মবিশ্বাসী ছিল। সে সঙ্গে সঙ্গেই বলে, স্যার, আপনাদের এখানে আসার দরকার ছিল না, বললেই হতো, আমি নিজেই চলে আসতাম। পুলিশ হালকা ফুলকা কথা শুরু করে, এমন কোনো ইঙ্গিত দেয় না যে তারা এখনও অরুণকে সন্দেহ করছে। সবকিছুই খুব স্বাভাবিক ও স্বচ্ছন্দভাবে চলছিল। কথাবার্তার মাঝেই হঠাৎ পুলিশ জানায়, আমরা আমাদের তদন্ত নিয়ে পুরোপুরি নিশ্চিত হতে চাই, তাই আপনার ঘরটা একবার তল্লাশি করতে চাই। পুলিশ আগেই সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিল। কথাটা শুনেই অরুণ খুবই উদাসীন ভঙ্গিতে বলে, অবশ্যই করুন, যা দেখার দেখুন। তার সম্পূর্ণ বিশ্বাস ছিল তার ঘরে এমন কিছু নেই যেখান থেকে পুলিশ কোনো অস্ত্র, প্রমাণ বা সন্দেহজনক কিছু পাবে। সে নিশ্চিত ছিল তার সব ডিটেল আগেই খতিয়ে দেখা হয়েছে, আর এই তল্লাশি থেকেও কিছুই বেরোবে না। যখন পুলিশ ঘরের তল্লাশি শুরু করে তখন সেখানে বই ছাড়া বিশেষ কিছুই ছিল না, কিন্তু সেই বইগুলোর মাঝেই পুলিশের চোখে পড়ে একটি ছোট ডায়েরি। যেই মুহূর্তে পুলিশ সেই ডায়েরিটা হাতে নেয়, ঠিক তখনই অরুণের মুখের ভাব বদলে যায়। তার চোখে মুখে স্পষ্টভাবে ফুটে ওঠে আতঙ্ক, আর সেই আতঙ্ক পুলিশ এক মুহূর্তেই বুঝে ফেলে। পুলিশ ডায়েরিটা খুলে ধীরে ধীরে পড়তে শুরু করে। মাত্র প্রথম 2টি পাতা পড়তেই তাদের কাছে পরিষ্কার হয়ে যায় অর্পিতার খুনি কে। যে ডায়েরিটা প্রথমে একেবারে সাধারণ একটা নোটবুক বলে মনে হচ্ছিল, আসলে সেটি ছিল অরুণের নিজের ডায়েরি। আর সেই ডায়েরিতেই সে লিখে রেখেছিল অর্পিতার হত্যার পুরো কাহিনী। পুলিশ শব্দে শব্দে ডায়েরিটা পড়ে, আর তাতেই তাদের বিশ্বাস হয়ে যায় এই কেস আর জটিল নেই, সমাধান হয়ে গেছে। অর্পিতাকে খুন করার সম্পূর্ণ পরিকল্পনা এবং তার পরের প্রতিটি ঘটনা সেখানে বিস্তারিতভাবে লেখা ছিল। ডায়েরিটা পড়তে গিয়ে পুলিশের মনে হচ্ছিল যেন কোনো তদন্তকারী অফিসার নিজেই নিজের নোট লিখে রেখেছে। এতটাই ঠান্ডা মাথায়, এতটাই গোছানোভাবে সব কিছু সাজানো ছিল। এবার পুলিশ পুরোপুরি নিশ্চিত হয়ে যায় অরুণই অর্পিতার খুনি। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় অরুণকে সঙ্গে করে হুবলি নিয়ে যাওয়া হবে। হুবলিতে পৌঁছানোর পর পুলিশ কমিশনার একটি প্রেস কনফারেন্স করেন। সেখানে মিডিয়ার সামনে অরুণকে হাজির করে ঘোষণা করা হয় অর্পিতার মামলা সমাধান হয়ে গেছে, আর অর্পিতার খুনি আর কেউ নয়, অরুণ। কিন্তু সেই ডায়েরিটা কোনো সাধারণ ছিল না, সেটা ছিল এক ধরনের রিহার্সাল স্ক্রিপ্ট, একটা প্ল্যান, একটা মাইন্ড ম্যাপ, একটা কেস স্টাডি। ডায়েরিটা পড়ে পুলিশ নিশ্চিত হয়ে গিয়েছিল এই মানুষটা যদি খুনি না হতো তাহলে সে নিশ্চিতভাবেই একজন পেশাদার ডিফেন্স লয়ার হতে পারত। কারণ সেখানে সে কোথাও সরাসরি লেখেনি সে কি করেছে, কবে করেছে, কিভাবে করেছে। বরং সে লিখেছিল পুলিশ কি ভাবছে, মিডিয়া কি দেখাচ্ছে, এফআইআরে কোন কোন পয়েন্ট লেখা হয়েছে, কারা কারা সন্দেহের তালিকায় থাকতে পারে, কাদের কাদের জেরা করা হয়েছে। এমনকি সে এটাও লিখে রেখেছিল পুলিশ তার বন্ধুদের কি কি প্রশ্ন করতে পারে, অর্পিতার পরিবারের কাছে কি কি জানতে চাইতে পারে। সব কিছুই ছিল ধারাবাহিকভাবে সাজানো। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল সে প্রতিটি সম্ভাব্য প্রশ্নের উত্তর আগেই প্রস্তুত করে রেখেছিল। যেমন, যদি পুলিশ কল ডিটেল নিয়ে প্রশ্ন করে তাহলে সে কি বলবে, যদি জিজ্ঞেস করা হয় কেন 2 দিন ফোন ধরেনি তাহলে কোন অজুহাত দেবে। সব কিছু ছিল আগেই লেখা, আগেই সাজানো, ঠিক যেন সে শুধু পুলিশের সামনে দাঁড়িয়ে সেই স্ক্রিপ্টটা পড়ে শোনাচ্ছিল। অদ্ভুত বিষয় ছিল, পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করেছিল তখন ডায়েরির অনেক প্রশ্নই তারা আসলে জিজ্ঞেস করেনি। হয়তো এটাই অরুণকে আরও সতর্ক করে তুলেছিল।
পুলিশ সবচেয়ে বড় ধাক্কা পায় তখন যখন তারা পড়ে অরুণ লিখেছিল, যদি পুলিশ আমাকে এই প্রশ্ন করে আমি এটি বলবো, যদি তারা আমার ভঙ্গি পড়ার চেষ্টা করে আমি কিভাবে মুখভঙ্গি রাখব তা জানি। ডায়েরিটা কোনো সাধারণ অপরাধের কাহিনী ছিল না, বরং পুলিশের চিন্তাভাবনার প্রতিফলন। পুলিশ যখন ডায়েরিটা পড়ল তখন তারা বুঝতে পারল এটি কেবল একজন দারুণ মেধাবী ছাত্র নয়, বরং এমন একজন মানুষ যে পুলিশের এক ধাপ এগিয়ে চিন্তা করতে পারে। ডায়েরির প্রতিটি পাতা পুলিশকে চমকে দিয়েছিল, কারণ এটি কোনো সাধারণ মানুষের চিন্তাভাবনা হতে পারে না। অরুণের ডায়েরি ধীরে ধীরে তার অন্তরের আসল স্তর উন্মোচন করল। তখন পুলিশ বুঝতে পারল এবার সে সত্যি সত্যি সত্যকে লুকাতে পারবে না। বাধ্য হয়ে অরুণকে বলতে হলো সত্য কী ছিল এবং কবে থেকে এইসব চলছে। সে যা বলল এবং যেটা বের হয়ে এলো তা নিঃসন্দেহে চিন্তার বিষয়। অরুণ এবং অর্পিতার গল্প কোনো হঠাৎ শুরু হওয়া প্রেমের কাহিনী ছিল না, এটি স্কুলের সময় থেকে চলছিল। তারা যখন 12তম ক্লাসে ছিল তখনই তাদের বন্ধুত্ব শুরু হয়। ধীরে ধীরে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। কলেজের প্রথম কয়েক বছর পর্যন্ত তাদের সম্পর্ক অটুট ছিল। অরুণ তখন কলেজে পড়ছিল আর অর্পিতা এখনও 12তম ক্লাসে। তাদের প্রেমে কোনো বাধা ছিল না। একসাথে সময় কাটানো, স্বপ্ন দেখা এবং ভবিষ্যতের পরিকল্পনা সবই চলছিল। কিন্তু অরুণ একজন অত্যন্ত মেধাবী ছাত্র। তার সব মনোযোগ পড়াশোনায়, তার জন্য ক্যারিয়ারই প্রথম। সে জানত জীবনে তাকে বড় কিছু অর্জন করতে হবে। সে গোল্ড মেডেলিস্ট, পিএইচডি করছে এবং সম্পূর্ণ ফোকাস নিয়ে তার লক্ষ্যপথে এগোচ্ছে। অন্যদিকে অর্পিতা ধীরে ধীরে পড়াশোনা থেকে বিচ্যুত হতে শুরু করে। প্রেমের কারণে তার প্রাধান্য বদলে যায়। তার মন পড়াশোনায় যায় না আর এর প্রভাব তার একাডেমিকে পড়তে থাকে। একবার সে ফেল করে, তবু অরুণ তখনও তার পাশে ছিল। তবে ধীরে ধীরে তাদের চিন্তাভাবনায় ফারাক দেখা দিতে শুরু করে। সমস্যাটা আরও গভীর হয়ে ওঠে তখনই যখন অরুণ পিএইচডি শুরু করে আর অর্পিতা বিয়ের কথা তোলে। অর্পিতা চাইছিল এবার তাদের সম্পর্কটা সামাজিক স্বীকৃতি পাক, কিন্তু অরুণের কাছে তখন বিয়ের সময় আসেনি। তার মনে হচ্ছিল পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত এমন কোনো সম্পর্কে জড়ানো তার ক্যারিয়ারের জন্য ঠিক হবে না। সে অর্পিতাকে বলেছিল, আর একটু অপেক্ষা করো, এখন নয়। কিন্তু অর্পিতা অপেক্ষা করতে রাজি ছিল না। তার মনে হতে লাগল অরুণ তাকে এড়িয়ে যাচ্ছে, অজুহাত দিচ্ছে। ধীরে ধীরে তার বিশ্বাস নড়বড়ে হয়ে গেল। আর অন্যদিকে অরুণের মনে হতে শুরু করল অর্পিতা এখন তার এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। দুজনের মধ্যে দূরত্ব বাড়তে লাগল। সেই প্রেমে ঢুকে পড়ল এক অদ্ভুত নীরবতা আর চাপ, যা পরে গিয়ে নেয় এক ভয়ঙ্কর মোড়। এই সময় অর্পিতা যখন পরীক্ষায় ফেল করল তখন অরুণের মনে হলো ও পড়াশোনায় তেমন ভালো নয়। তার মনে হলো ভবিষ্যতে জীবনে তারা হয়তো একসঙ্গে ফিট করবে না। ধীরে ধীরে সে অর্পিতার কাছ থেকে নিজেকে সরিয়ে নিতে লাগল। কিন্তু অর্পিতা তখন বিয়ের জন্য চাপ দিতে শুরু করে। সে বলে, আমরা তোমার পরিবারকে সব বলে দেব, আমাদের সম্পর্কের কথা জানিয়ে দেব, তুমি বিয়ে থেকে পিছিয়ে যাচ্ছ। অরুণ নিজের পরিবারকে খুব ভয় পেত। তার বাবা ছিলেন কড়া স্বভাবের মানুষ, একজন সরকারি কলেজের প্রিন্সিপাল, এক ভাই আর্মিতে কর্মরত। তাই পরিবারের কথা ভেবেই সে ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিল। তার মাথায় ঘুরছিল যদি বাড়িতে সব জানাজানি হয়ে যায় তাহলে কি হবে। কিন্তু এই কথাগুলো তার ভাবা উচিত ছিল সেই সময়ই যখন সে অর্পিতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। এতদিন সম্পর্ক চালিয়ে এসে হঠাৎ এমন ভাবনা মোটেও মানানসই ছিল না। যদি সে সত্যিই ভালোবাসত তাহলে পরীক্ষায় পাশ বা ফেল হওয়া তার ভালোবাসার পথে বাধা হওয়ার কথা নয়। আর ঠিক এখানেই একটা কঠিন সত্য, আজকের দিনে অনেক সম্পর্কই স্বার্থের ওপর দাঁড়িয়ে থাকে। যাই হোক, এদিকে অর্পিতা লাগাতার বিয়ের জন্য চাপ দিচ্ছিল। এসবের মধ্যে অরুণ এতটাই বিরক্ত হয়ে পড়ে যে সে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে অর্পিতাকে পথ থেকে সরিয়ে দেবে, যাতে এই সম্পর্কের কথা কোনোদিনই প্রকাশ না পায়। এরপর থেকেই সে খুনের পরিকল্পনা শুরু করে। কিন্তু সে চাইছিল খুনটা যেন একেবারে ফুল প্রুফ হয়, কেউ সন্দেহ করবে না, কোনো প্রমাণ থাকবে না, আর সে কখনো ধরা পড়বে না। সে পুরো প্রস্তুতি নেয়। 30 মে, যেদিন থেকে অর্পিতা নিখোঁজ, ঠিক সেই দিনই অরুণ অর্পিতাকে ফোন করে বলে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। কিন্তু সে কলটি নিজের মোবাইল থেকে করেনি, সে পিসিও ব্যবহার করে কল করেছে। আর সেটা বেঙ্গালুরু থেকে নয়, হুবলি পৌঁছে গিয়ে।
হুবলির এক লোকাল পিসিও থেকে লোকাল নাম্বারে কল করেছিল। এই সময় তার মোবাইল সে বেঙ্গালুরুর নিজের রুমে অন করে সাইলেন্ট মোডে রেখেছিল, যাতে লোকেশন বেঙ্গালুরু দেখায়। সে জানত মোবাইলের ঘণ্টা বাজবে না এবং ট্র্যাকিংয়ে লোকেশন বেঙ্গালুরু ধরা পড়বে, তাই মোবাইল সঙ্গে নিয়ে হুবলি যায়নি। হুবলি পৌঁছে অরুণ অর্পিতাকে ফোন করে বলে, আমার তোমার সঙ্গে দেখা করতে হবে। অর্পিতাও তাকে দেখতে চাচ্ছিল, তাই রাজি হয়ে যায়। তারপর তারা দুজন দেখা করে। কথোপকথনের মধ্যে সময় কেটে যায়। প্রায় সন্ধ্যা 7টা নাগাদ তারা এক অটো রিকশা নেয় এবং শহর থেকে একটু বাইরে চলে যায়। একটি নীরব জায়গায় অটো থামানো হয়। এরপর তারা পায়ে হাঁটা শুরু করে। তখন প্রায় অন্ধকার নেমে এসেছে। সুযোগ বুঝে অরুণ অর্পিতার ওড়নার সাহায্যে তার গলা চেপে ধরে। গলা চাপার পর পাশের একটি ক্ষেতে গর্ত খোঁড়া হয়। একদিন আগে বৃষ্টি হয়েছিল, তাই মাটি ভিজেছিল, ফলে বেশি সময় লাগেনি। এরপর সেই গর্তে অর্পিতার লাশ মাটিতে দাফন করা হয়, কিন্তু পুরোপুরি দাফন করা সম্ভব হয়নি। পরবর্তীতে আবার বৃষ্টি হলে মাটি ধুয়ে গিয়ে লাশের কিছু অংশ বাইরে উঠে আসে। সব শেষ করে অরুণ সেই দিনই হুবলি থেকে বেঙ্গালুরু ফিরে আসে এবং বেঙ্গালুরুতে এমনভাবে থাকে যেন কিছুই ঘটেনি। কিন্তু তার ধারণা ছিল একদিন লাশ পাওয়া যাবে, একদিন পুলিশ তদন্ত করবে, আর একদিন তার নামও সামনে আসবে। কারণ সে অর্পিতার সঙ্গে সম্পর্কে ছিল এবং সম্ভবত সেই কারণে সে আগেই প্রস্তুতি শুরু করেছিল। পরবর্তীতে পুলিশ পুরো ঘটনায় চার্জশিট দায়ের করে। অরুণের পড়াশোনা তখন থেমে যায়। 3 বছর চলা প্রক্রিয়ার পর সে জামিন পায়। এ মামলা এখনও আদালতে চলছে। অরুণ বর্তমানে জামিনে বাইরে আছে। সবাই এখন সেই ফাইনাল রায়ের অপেক্ষায়, যা হয়তো খুব শীঘ্রই আসবে। এই গল্প এখন আপনাকে এক প্রশ্ন করছে, পড়াশোনা মানে শুধু ডিগ্রি পাওয়া, নাকি মানবিকতা শেখাও পড়াশোনার অংশ হওয়া উচিত? আর কি শুধুমাত্র সমাজের দৃষ্টিতে ভয়ে মেয়েদের নীরবে হারিয়ে দেওয়া উচিত?